স্যার। জি স্যার। সরি আমি স্যার আসসালামু আলাইকুম। ফার্স্ট লেকচার না, তো আমি আসলে আপনারা কি শেয়ার প্রসিডিউরটা দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, তাহলে স্টার্ট করি। লাস্ট ক্লাসে তো আমরা পরিচিতি, মানে সবার সাথে সবার পরিচয় হয়েছে মোটামুটি, আমি নিজেও পরিচয় দিছি। তারপর আমি আবার নতুন করে আবার যদি ইন্ট্রোডিউস করি, সেক্ষেত্রে আমি বলবো যে আমার ফুল নেম হচ্ছে আবুল বাশা মোহাম্মদ আব্দুল্লাহ। স্টিল নাও আমি অ্যাসোসিয়েট কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। আর বর্তমানে আছি হচ্ছে রহিমা মাহফুজ অ্যাকুমুলেটরস লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যাকাউন্টস হিসেবে। যেটা হচ্ছে রহিমা মাহফুজের একটা সিস্টার কনসার্ন। আমি আমার এটা হচ্ছে সেকেন্ড জব বেসিক্যালি। থার্ড জব বলা যায় না, মাঝখানে আমি কয়েক 2-3 বছরের জন্য আমি আহ, একটা কোম্পানিতে ছিলাম এজ এ, মানে কি বলবো, ওটা কাইন্ড অফ পার্ট টাইম বলা চলে। ওটা সিরিয়াস টাইপের কিছু ছিল না, কারণ তখন আমি আসলে আমার নেসলে জবটা আমি ছেড়ে দিয়ে আমি আইসিএমই তে কাম ব্যাক করি, এমনকি আইসিএমই তে কমপ্লিট করি। তো এট দ্যাট পিরিয়ড অফ টাইম আমি আসলে একটা কোম্পানিতে পার্ট টাইম করতাম। পার্ট টাইম না, ফুল টাইম ছিলাম না, বাট আমার মানে ফুল টাইম এমপ্লয়ি বলা চলে। বাট নিজেদের পরিচিতর মধ্যে ছিল, তো আমার রেগুলার মেসেজ যাওয়া লাগতো না। উইকলি দেখা যাচ্ছে যে আমার 3 দিন 4 দিন গেলে হতো। সো ওটাকে আমি সিরিয়াস ভাবে আমি কাউন্ট করতেছি না। সো সিরিয়াসলি যদি আমি আমার ক্যারিয়ার কাউন্ট করি, সেক্ষেত্রে আমার ক্যারিয়ারটা শুরু হয় হচ্ছে নেসলে বাংলাদেশ লিমিটেড দিয়ে। আহ, এখন রাইট নাও আমি হচ্ছে রহিমা মাহফুজ অ্যাকুমুলেটরস লিমিটেডে আছি, যেটা রহিমা মাহফুজের একটা সিস্টার কনসার্ন। আর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। মেজর হচ্ছে ফাইন্যান্স আর মাইনর হচ্ছে মার্কেটিং। স্টিল নাও আমি এমবিএ করি নাই। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে কিন্তু আইসিএমই তে জয়েন করছি 2008-এ, জুলাইতে। সো ওখানে 1.5 বছর মতো আমি 1-1.5 বছরের মতো কন্টিনিউ করে দেন হচ্ছে আমি জয়েন করি নেসলে বাংলাদেশ লিমিটেডে। 2017-তে আমি নেসলের জবটা ছেড়ে দিই আমি আবার আইসিএমই তে জয়েন করি অ্যাজ এ রেগুলার স্টুডেন্ট হিসেবে। 2020-এর ডিসেম্বর এক্সামে আমি কোয়ালিফাই করি। দেন কোয়ালিফাইং এর ঠিক আগে মুহূর্তে কিন্তু আমি রহিম মাহফুজে আবার আমার ক্যারিয়ারটা শুরু করি। মাঝখানে ছিলাম ইন্টারিম পিরিয়ডে একটা মানে কি বলবো, হোল্ডিংস লিমিটেড একটা কোম্পানিতে ছিলাম, ওটা আমি নাই বা বললাম। এনিওয়ে, দ্যাটস অল অ্যাবাউট মি। লেটস স্টার্ট আওয়ার লেকচার। তো এটা হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল না আপনাদের এই কোর্সটা? এই লেভেলটা কি ইন্টারমিডিয়েট লেভেল? স্যার বিজনেস লেভেল। এটা বিজনেস লেভেল স্যার এটাকে নাকি? এখন বলা হয় বিজনেস লেভেল স্যার। এটা এখন চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার, জি এখন বিজনেস লেভেল বলা হয়। আচ্ছা, বিজনেস লেভেল বলা হয় এটা। আমি এই কোর্সটা আমি নিয়েছি হচ্ছে আরো বোধহয় 1.5-2 বছর আগে। তখন এটা ইন্টারমিডিয়েট লেভেল ছিল। সো ওই আমি যে তখন যে লেকচারটা সাজেছি সেটারে আমি আসলে ইন্টারমিডিয়েট লেভেল আছে। যাই হোক, আপনারা ওটা ইগনোর করেন। সো এমনিতে কোর্স কোর্স গুলো কি ঠিক আছে? বিজনেস লেভেলে কি আপনার এই কোর্স গুলো আছে, না এটা চেঞ্জ হয়েছে? কস্ট না অ্যাকাউন্টিং, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, না স্যার, এগুলো নাই স্যার। এগুলো স্যার কিছুই নাই? আমাদের স্যার যে ওই যে বিজনেস লেভেলে হচ্ছে স্যার, ওই যে আবার ওই ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, কর্পোরেট ফান্ডামেন্টালস গভর্নেন্স। অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আছে, হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স এন্ড কর্পোরেট ল আছে, বিজনেস ল আছে, মার্কেটিং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজিস। এই 5টা সাবজেক্ট আছে স্যার। হ্যাঁ, এটাই তো, শুধু কস্ট অ্যাকাউন্টিংটা নাই না? জি স্যার, কস্ট অ্যাকাউন্টিং এখানে আপনার আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ঢুকেছে সম্ভবত। আচ্ছা, ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট। ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল মানে এখানকার চারটা চারটা যে 5টা টোটাল আছে, 5টার মধ্যে আমি দেখতেছি 4টাই আছে। হয়তো নতুন করে আপনাদের কিছু অ্যাড করছে, কস্ট অ্যাকাউন্টিংটা সরায় নিছি। হ্যাঁ, কস্ট এনিওয়ে, অ্যাকাউন্টিং মানে ওই যে আপনার কর্পোরেট গভর্নেন্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, এই সাবজেক্টটা আচ্ছা ঢুকেছে। আচ্ছা,
কর্পোরেট গভর্নেন্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, যেটাকে আমরা বলতাম একটা সময়, আমাদের সময় ছিল এটা সিএলজিএসপি, কর্পোরেট ল অ্যান্ড গভর্নেন্স, আর এসপি সেক্রেটারিয়াল প্র্যাকটিস, ঠিক আছে? ওটার মধ্যে অনেক কিছু ইনভলভ ছিল। যাই হোক, এখন তো অনেক ছোট ছোট করে অনেক লেভেলে অনেক কিছু ঢুকাইছে তো, So একটার সাথে আরেকটা মানে ওটা আমাদের অনেক বিশাল বড় একটা ইয়া ছিল, সাবজেক্ট ছিল, থিওরিটিক্যাল সাবজেক্ট। এনিওয়ে, আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে বলছি যেটা হচ্ছে আহ, আমরা যেটা করি আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আপনারাই করেন, আমি নিজেও করতাম। তো যে ভুলটা করছি আমি, এমনকি সবসময় আপনাদেরকে বলেই যাব, এই যে দেখেন আপনারা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দেখা যাচ্ছে রেগুলার ক্লাস করতেছেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর আপনারা যখনই সময় পাচ্ছেন, যারা আপনারা তো বেশিরভাগই জব করেন যেহেতু অনলাইন ক্লাস, তো আমি বলবো যে জবে আছেন, তো যেটুকু সময় পান দেখা যাচ্ছে যে আপনারা অ্যাকাউন্টিং নিয়েই আসলে প্র্যাকটিস করতেছেন, অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতেছেন। আপনারা ওই অন্য থিওরিটিক্যাল সাবজেক্ট গুলাতে সময় দিতে মানে সময় দেওয়া প্রয়োজন মনে করতেছেন না, সোজা হিসাব, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আহ আমি আপনাদেরকে একটা সুন্দর টেকনিক শিখাই দিছি, এমনকি কন্টিনিউয়াসলি বলবো যে আপনি অ্যাকাউন্টিং পড়েন 2 ঘন্টা, যদি ডেইলি পড়েন বা 1 ঘন্টা পড়েন, ডেইলি 1 ঘন্টা পড়তেছেন, আপনি 15 মিনিট 20 মিনিট আপনি থিওরিটিক্যাল সাবজেক্ট দেখে যান, বা যে লেকচার গুলো আমি দিয়ে যাব ওটা যদি আপনারা রেগুলারলি একটু ফলো করেন, ঠিক আছে, দ্যাটস এনাফ। ফলো করেন, আর পরীক্ষার আগে একটু সিরিয়াসলি দেখবেন। একটা মানে একটা ক্লিয়ার কথা বলে রাখি, 100 মার্ক থিওরির যে ওয়েট, অ্যাকাউন্টিং এরও সেম ওয়েট। সো আপনার পাশ করবেন যখন, দুইটা সাবজেক্টে পাশ করছেন, ধরেন আপনি অ্যাকাউন্টিং এ এফোর্ট দিচ্ছেন আর আপনার ফ্রেন্ড দুইটা থিওরিটিক্যাল সাবজেক্টে এফোর্ট দিচ্ছে, ওয়েদার আপনি অ্যাকাউন্টিং এ পাশ করে নাই, সে কিন্তু দুইটা সাবজেক্টে পাশ করে গেছে, তার কমপ্লিট করতে 200 আর আপনি 100 একটাও কমপ্লিট করতে পারেন নাই। তো এটা কিন্তু আমি এটা এনজয় করেছি যখন আমি এটা রেজাল্ট পেয়েছি। ট্রাস্ট মি, ইট রিয়েলি ওয়ার্কস। আর আপনারা চিন্তা করে দেখেন, থিওরিটিক্যাল সাবজেক্ট আর ম্যাথমেটিক্যাল সাবজেক্ট হোক, কিন্তু আপনার এফোর্ট একটাতে দেখা যাচ্ছে 80% বা 90% এফোর্ট দিতে হয়, আর একটাতে হচ্ছে 10% এফোর্ট দিতে হয়। ওয়েদার কিন্তু আপনার অ্যাচিভমেন্ট কিন্তু সেম। সো ওটা থিওরিটিক্যাল সাবজেক্ট যদি আপনারা মনে করেন যে না, এটা আমি আগে ম্যাথ ম্যাথ পড়ি ভালো করে, ইভেন আমার একটা, আমি জানি না সে আমার ক্লাস করতেছে কিনা, আমার টিমে একজন আছে, সে কস্ট অ্যাকাউন্টিং এর প্রিপারেশন নিচ্ছে, তাকে আমি বললাম যে আপনি থিওরিটিক্যাল কোনো সাবজেক্ট প্রিপারেশন নিচ্ছেন? বলেন আমি কর্পোরেট লটা একটু পড়ার চেষ্টা করতেছি। তো আপনি গত 2টা সেশন কি করতেছেন? আমি কস্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিস করতেছি, পরীক্ষা দিচ্ছি। সো কস্ট অ্যাকাউন্টিং প্র্যাকটিস আপনি একবার পরীক্ষা দিচ্ছেন মানে মোটামুটি একটা প্রিপারেশন, মোটামুটি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছেন। সো আপনি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত অ্যাটলিস্ট থিওরি গুলো আপনি পড়ে যান না, থিওরি গুলো পড়েন, দেন রেজাল্ট দিলে আপনি ডিসাইড করেন যে আপনি আসলে কি ম্যাথমেটিক্স দিবেন না থিওরিটিক্যাল দিবেন, না আপনি দুটো একসাথে চালায় যাবেন। দ্যাটস টোটালি ডিপেন্ডস অন ইউর ক্যাপাবিলিটিস। সো আমরা হচ্ছে কি একটা জিনিস আপনাদের টেকনিক আবারও শিখে ইয়ে করি যে আপনার টাইম সেভ করার জন্য, আপনাদের টাইম সেভ করার জন্য আমি একটা টেকনিক শিখাই দিই। সেই টেকনিকটা হচ্ছে রেজাল্ট দেওয়ার আগের মুহূর্তে আপনি সবসময় নতুন সাবজেক্ট ধরবেন। যদি আপনার একটা সাবজেক্টের মোটামুটি 70% প্রিপারেশন হয়ে যায়, ঠিক আছে, তখন আপনি কিন্তু ধরেন এইবার আপনি পরীক্ষা দিয়েছেন ইন্টারমিডিয়েট ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, আপনার এটা 70% প্রিপারেশন হয়ে গেছে। তো নেক্সট আপনার রেজাল্ট দিবে হচ্ছে মিনিমাম 50 ডেজ লাগবে। 50 ডেজ বা 60 ডেজ যাই লাগুক, তার মানে হচ্ছে আপনি এইটুকু সময় পাচ্ছেন, এইটুকু সময় আপনি নতুন একটা সাবজেক্ট ধরেন, সেটা হতে পারে থিওরিটিক্যাল, সেটা হতে পারে ম্যাথমেটিক্যাল, ঠিক আছে? সো আমরা কি করি, ওই রেজাল্টের জন্য ওয়েট করি অনেক সময়, আবার দেখা যাচ্ছে যে না আমার তো এটা ভালো করে পড়া হয় নাই, আমি এটা আরেকটু ভালো করে পড়ি, আরেকটু এটা ইনডেপথ প্রিপারেশন নিই। অথচ দেখা যাচ্ছে এরকম আছে অনেকে আমাদের সাথে, যে আমার প্রিপারেশন 70% ছিল, আমি এটাকে আরো 30% প্রিপারেশন নিয়ে আরো এটাকে 100% প্রিপারেশন নিয়ে, অথচ দেখেন যে ওই 70% প্রিপারেশন নিয়ে কিন্তু সে পাশ করে গেছে, এরকম অনেক আছে, অনেক, ট্রাস্ট মি। সো আপনাকে ইউ হ্যাভ টু প্লে টোটালি স্ট্র্যাটেজিক্যালি। আপনি যদি মনে করেন দিস ইজ, আপনি একাডেমিকের সাথে যদি এটা কম্পেয়ার করেন, ইট উইল বি টোটালি রং। একাডেমিকে পড়ছি, পড়ে এরপরে যে আমরা ইয়ে করছি, পরীক্ষায় বসছি,
আপনার এখানে কিন্তু প্রচুর পড়া, হিউজ পড়া, টাইম কম, জব করে আপনি যেটা সময়টুকু পাবেন ওই সময়টুকুতে আপনি কভার করতে পারবেন না। তারপর হচ্ছে আপনাকে কম্পিটিশন করতে হবে টোটালি হচ্ছে আপনার রেগুলার স্টুডেন্ট যারা তাদের সাথে। সো আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি প্লে না করেন, দেন দেখা যাচ্ছে যে 2 বছর 3 বছর পর্যন্ত আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়ে আছেন। প্র্যাকটিক্যাল শুনতে খারাপ লাগলো, এটাই প্র্যাকটিক্যাল। সো যাই করবেন স্ট্র্যাটেজিক্যালি প্লে করবেন। থিওরির সাবজেক্ট এফোর্ট দিতে হয় আপনাকে 10%, কিন্তু রেজাল্ট চলে আসে 100% কম্পেয়ার টু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট। সো ম্যাথমেটিক্যাল সাবজেক্ট আমি বলতেছি না আপনারা এটাকে ইগনোর করবেন, বাট আপনার কিন্তু ম্যাথমেটিক্সের পাশাপাশি আপনি কিন্তু সবসময় একটা থিওরিটিক্যাল সাবজেক্ট রাখতে পারেন, যেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট একটা সাবজেক্টে যদি থিওরিটিক্যাল সাবজেক্টে পাস চলে আসে তাহলে তো আপনার মোটিভেশন থাকবে, আদারওয়াইজ আপনি মোটিভেশন হারিয়ে ফেলবেন। সো নেক্সট যদি বলি এই ইয়াতে আমরা কভার করব হচ্ছে ওকে মার্কেটিং এন্ড সাপ্লাই চেইন। মার্কেটিং এর জন্য 25 মার্ক এন্ড সাপ্লাই চেইন। আমি এখানে মার্কস ডিস্ট্রিবিউশন গুলো আমি ওয়েটেজ অনুযায়ী, টপিকস এর ওয়েটেজ অনুযায়ী আমি কিন্তু এখানে ইয়ে করছি। তো আপনাদের এখন যে সিলেবাস চেঞ্জ হয়েছে আমি জানি না এই ইয়েটা আছে কিনা, আমি নতুন করে পাই নাই আসলে। আমি তারপরও ক্রস চেক করে নিব। তো এখানে মার্কেটিং প্রসেসে হচ্ছে আপনার ওয়েট 10%, মার্কস হচ্ছে 2.5, আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস এন্ড কাস্টমার হলো 10%, মার্কস আপনারা যদি করেন সেক্ষেত্রে হচ্ছে 2.5। তো এটা হচ্ছে টোটাল, এভাবে আমি মার্কস ডিস্ট্রিবিউশন করেছি। স্যাম্পল কোশ্চেনের আনসার আমরা আজকে আলোচনা করব না। আমরা হচ্ছে আমাদের যখন মোটামুটি আমরা সব টপিকস গুলো কভার করবো, দেন হচ্ছে আমরা কোশ্চেন সলিউশন করব। এমন হতে পারে যে আমি আলাদাভাবে লাস্ট লাস্ট যে আমি কোর্সটা করিয়েছি কমিউনিকেশন ক্লাস, কোর্সটা বিজনেস কমিউনিকেশন, ওটাতে আমি যেটা করছি ক্লাস শেষ করে কিন্তু একদম এমসিকিউ সব যতগুলো কোশ্চেন ছিল সবগুলা কোশ্চেনের এমসিকিউ আমরা প্র্যাকটিস করেছিলাম, এমনকি থিওরিটিক্যাল গুলো আমরা কভার করেছিলাম। একটা এক্সামও আমি নিয়েছিলাম, মক টেস্ট, যদিও পার্টিসিপেন্ট বেশি ছিল না, বাট প্র্যাকটিস করেছিলাম আমরা 2টা না 3টে ক্লাসে। সো এবারও চেষ্টা করবো আমি ওই জিনিসটা ফলো করতে, সেটা আমাদের ক্লাসগুলো শেষ হোক। সো এই মার্কেটিং প্রসেসে যে অবজেক্টিভসটা, এই চ্যাপ্টার আমরা যে টপিকস গুলো আমরা কভার করবো সেটা হচ্ছে ডিফাইন মার্কেটিং এন্ড আউটলাইন দ্য স্টেপ ইন দ্য মার্কেটিং প্রসেস। আপনাদের কি বলে বুক রেফারেন্স কি আপনারা কি ওটা চেক করেছেন? স্যার, এটা কি আপনি মানে 2025 সালের সিলেবাস অনুযায়ী করাচ্ছেন নাকি প্রিভিয়াস সিলেবাস অনুযায়ী? আচ্ছা 2025 সালের এক্স্যাক্টলি 2025-এর কি সাবজেক্ট কন্টেন্ট তো চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে কি ইফ আই এম নট এখন রং? এইটাই তো স্যার, আইসিএমএবি থেকে আপনাকে কোনো সিলেবাস দেয় নাই বা যেহেতু স্যার আপনি পড়াচ্ছেন মানে প্রিভিয়াস গুলা, আপনি তো দেখালেনই স্যার এটা যে আগে করছে, হ্যাঁ কিন্তু আপনার সাবজেক্ট 2025 সালের সিলেবাস তো নতুন করে স্যার মানে অ্যানাউন্স হয়েছে, দেখলাম যে 2025 সালের জানুয়ারি সিলেবাস হলে আপনার আপনার ইয়া হয়েছে কি বলে আপনার লেট মি চেক আপনার আমার তো কি বলে আমার তো মনে হয় স্যার আপনাকে ওই যে আইসিএমএবি থেকে সিলেবাসটা দিয়ে দেওয়ার কথা। দিয়ে দেওয়ার কথা, ওটা আমি আসলে চেক করি নাই আমাকে দিয়েছে কিনা। আপনাদের কাছে কারো কাছে এখন রাইট নাও সিলেবাসটা আছে? স্যার আমার কাছে আছে। একটু শেয়ার তো করবেন, হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করবেন। স্যার আমাদেরকে যেটা হ্যান্ডবুক দেওয়া হয়েছে এইটাতে আমি দেখতেছি, আসলে আমার কাছে সফট সফট কপি আছে, সফট কপি? না স্যার, হার্ড কপি আছে। হ্যান্ডবুক আমাদেরকে যেটা দিয়েছে 25 সালে, এইটা থেকে আমি বলতে পারি। এখানে মার্কেটিং এ স্যার 4টা পার্ট করা আছে। সেটা হচ্ছে যে পার্ট 1 এ আছে মার্কেটিং এন্ড মার্কেটিং প্রসেস, পার্ট 2 তে আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস এন্ড কাস্টমার ভ্যালু, পার্ট 3 দেওয়া আছে ডিজাইনিং কাস্টমার ভ্যালু এন্ড ড্রাইভিং দ্য স্ট্র্যাটেজি এন্ড নিডস, আর পার্ট 4 দেওয়া আছে এমার্জিং ইমার্জিং ইস্যু ইন মার্কেটিং। ইমার্জিং ইস্যু ইন মার্কেটিং।
জি স্যার হ্যাঁ, এই সো এইটারই টপিকস হচ্ছে কিন্তু চেঞ্জ হয় নাই, জি স্যার ঠিক আছে? এটা হচ্ছে আপ- মার্কেটিং এর পার্ট। হ্যাঁ, সাপ্লাই চেনে বোধহয় 5টা পার্ট না? সাপ্লাই চেনে দেওয়া আছে, আপনার হ্যাঁ আপনার কথাটা 5টা একটু পার্ট। আস্তে শুনছি। 5টা পার্ট, জি স্যার। একটু বলবেন ওগুলা? জি স্যার। স্যার পার্ট এ তে দেওয়া আছে হচ্ছে ইন্ট্রোডাকশন টু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সেম স্যার, সেম আপনার এখানে যেগুলো আছে সেগুলোই আছে। বি তে দেওয়া আছে হচ্ছে সাপ্লাই চেইন এন্ড প্ল্যানিং এন্ড ডিজাইন। আর থ্রি তে দেওয়া আছে সাপ্লাই চেইন প্রসেস। পার্ট ফোরে দেওয়া আছে সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন ইস্যু। পার্ট ফাইভে দেওয়া আছে এমার্জিং ইস্যু এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। রাইট, তাহলে আমি আহ, আমার যদি সিলেবাস চেঞ্জ হতো তাহলে আমাকে আসলে ওখান থেকে বলতো যে সিলেবাস চেঞ্জ হয়েছে, আপনি অ্যাকর্ডিংলি ওভাবে ইয়ে করেন। তো আমি যতটুকু আপনাদের কাছে যে সিলেবাসটা আছে সেটা আমার ইয়ের সাথে ম্যাচ করে দেখলাম যে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? বাট কমফোর্টের জন্য আমি আবার ওদের থেকে সিলেবাসটা নিয়ে আমি কন্টেন্ট গুলো আমি চেক করে নেব, ঠিক আছে? সো ডোন্ট ওয়ারি, আমার মনে হয় মেজর কোনো চেঞ্জ আসে নাই, আসার কথা না, না স্যার একই ঠিক আছে। আছে? সেটা সব থেকে ভালো হয় আপনি স্যার জেনে বা মানে অর্থাৎ আপডেটেড যে সিলেবাস সেটা মানে ভালো হয় আর কি। হ্যাঁ, সেটা এটাই হবে, আমি আপনাদেরকে অ্যাসিওর করতেছি এটাই হবে। বাট ইয়াস, ওই যে আপনি যে বললেন একটা আপডেটেড, আমি ওটা চেক করে নেব, ঠিক আছে? কন্টেন্ট গুলা চেক করে নেব, ঠিক আছে? সো মার্কেটিং এর এই যে এই টপিকস, যেটা টপিকস বললো মার্কেটিং এর মার্কেটিং প্রসেস, এটা তো আপনাদের রেফারেন্স বুক তো অবশ্যই কটলার। সো কটলারের যে স্যার টপিকস থাকবে, আছে স্যার, কন্টেন্ট থাকবে। স্যার আমার কাছে হার্ড কপি আছে, তো এই যে মার্কেটিং এন্ড দ্য মার্কেটিং প্রসেস এটা আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস এন্ড কনজিউমার ভ্যালু আছে, একটু ওগুলো লাইনে আছে থাকেন, স্যার। আমি আমার কাছে সফট কপি আছে, আমি শেয়ার করি, হ্যাঁ? তাহলে হচ্ছে সবাই একটু দেখতে পাবেন, হ্যাঁ? এটাই তো না, দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলেন, টপিকস গুলো বলেন। হ্যালো। স্যার প্রথমে মার্কেটিং এন্ড দ্য মার্কেটিং প্রসেস, হ্যাঁ হ্যাঁ তারপরে মানে এটা হচ্ছে পার্ট এ ওয়ানে আছে স্যার, মার্কেটিং এন্ড দ্য মার্কেটিং প্রসেস। আর সেকেন্ড আছে স্যার আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস এন্ড কনজিউমার ভ্যালু। হ্যাঁ, ওটা ঠিক আছে, কিন্তু মার্কেটিং এন্ড মার্কেটিং প্রসেসের মধ্যে সাব টপিকস গুলা কি? সাব টপিকস সাব টপিক স্যার, পাশে দেখেন, ডান পাশে থাকবে। তার সাব টপিকস গুলা হলো প্রথমে হোয়াট ইজ মার্কেটিং, মার্কেটিং প্লেস এন্ড কাস্টমার নিড, ডিজাইনিং এ কাস্টমার ভ্যালু ড্রিভেন মার্কেটিং, কাস্টমার ভ্যালু ড্রাইভেন মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড প্ল্যান, ম্যানেজিং কাস্টমার রিলেশনশিপ এন্ড ক্যাপচারিং কাস্টমার ভ্যালু, দ্য চেঞ্জিং মার্কেটিং ল্যান্ডস্কেপ, স্কেপ, তারপরে হচ্ছে দ্যাটস ইট, ঠিক কোম্পানি। আছে। ওকে ওকে, হ্যাঁ লাস্ট, একদম চেঞ্জ লাস্টে হয় নাই। আছে, হ্যাঁ লাস্টে আছে ম্যানেজিং দ্য মার্কেটিং এফোর্ট এন্ড মার্কেটিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একদম আচ্ছা লাস্টে, মানে ওই প্রথম পার্টের লাস্টের টপিকসটা। আচ্ছা, এই পার্টটুকু তাহলে অ্যাড করছে। মার্কেটিং এন্ড মার্কেটিং প্রসেসের লাস্টের পার্টটা হচ্ছে যে আপনার ম্যানেজিং দ্য মার্কেটিং এফোর্ট এন্ড মার্কেটিং রিটার্ন অন ইনভেস্টমেন্ট। তার আগেরটা হচ্ছে যে মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড মার্কেটিং মিক্সড। তার আগেরটা আছে প্ল্যানিং মার্কেটিং, পার্টনারিং এন্ড বিল্ড কাস্টমার রিলেশনশিপ। স্যার আপনার এগুলো এগুলো আছে, আছে তো? সবই আছে, এগুলো সবই আছে। যেমন হচ্ছে মার্কেটিং প্রসেসকে আমি যদি বলি দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে মার্কেটিং, ওই মার্কেটিং এর মধ্যে আপনি বলছেন ইয়ে করছেন, তারপর হচ্ছে কোম্পানি এন্ড মার্কেটিং স্ট্র্যাটেজি, সেখানে হচ্ছে পার্টনারিং, বিল্ড কাস্টমার এঙ্গেজমেন্ট, ভ্যালু এন্ড রিলেশনশিপ, কোম্পানি ওয়াইড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। সো শুনেন, মেজর কোনো চেঞ্জ হয় নাই। আই এম শিওর 99% ম্যাচ আছে। বাকিটা আমি আউল চেক, আমি ওটা চেক করব, চেক করে দেন হচ্ছে আমি অ্যাকর্ডিংলি ওটা ইয়ে করবো, বাট কন্টেন্ট কিন্তু সেম আছে, ঠিক আছে?
সো আমি একটা চ্যাপ্টার চেক করছি আপনাদের সাথে। সো আমি যদি আমার লেকচার শুরু করি, সো মার্কেটিং এন্ড মার্কেটিং প্রসেস, এটা না আমাদের প্রথম টপিকসটা ছিল A1 এ। জি স্যার। হ্যাঁ, মার্কেটিং এন্ড মার্কেটিং প্রসেসের মধ্যে দেখবেন যে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ডিফাইন মার্কেটিং এন্ড আউটলাইন দ্য স্টেপ ইন দ্য মার্কেটিং প্রসেস, আন্ডারস্ট্যান্ডিং দ্য মার্কেট প্লেস এন্ড কাস্টমার নিডস। 3 নম্বরটা হচ্ছে ডিজাইনিং আ কাস্টমার ভ্যালু ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি এন্ড প্ল্যান। 4 নম্বর হচ্ছে ম্যানেজিং কাস্টমার রিলেশনশিপ এন্ড ক্যাপচারিং কাস্টমার ভ্যালু। 5 নম্বরটা হচ্ছে দ্য চেঞ্জিং মার্কেটিং ল্যান্ডস্কেপ। সো এই 5টা টপিকসই কিন্তু এখানে মূলত এই মার্কেটিং এন্ড মার্কেটিং প্রসেসের মধ্যে ডিসকাস করা হয়েছে। সো লেটস সি নেক্সট, মুভিং অন। হোয়াট ইজ মার্কেটিং? ঠিক আছে, কেউ কি বলতে পারবেন মার্কেটিংটা কি একদম ইন এ নাটশেল, যতটুকু বুঝেন? ধরেন আপনার পরীক্ষায় আসছে, আপনার কোনো প্রিপারেশন নাই, আপনাকে বললো যে মার্কেটিংটা কি, আপনি লিখবেন, ধরেন 2 লাইন বা 3 লাইন লিখবেন। যদি এক্সাম্পল দিতে পারেন তাহলে বেটার। কেউ একজন বলেন। স্যার কোনো পণ্যের গুণাগুণ সম্পর্কে বর্ণনা করাকেই উপযুক্তভাবে বর্ণনা করাকে মার্কেটিং বলে। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না, আপনারা কেউ কি কিছু বলছিলেন? স্যার আমি বলতেছি যে কোনো পণ্যের যে গুণাগুণ থাকে সেই সকল গুণাগুণকে সুন্দরভাবে উপস্থাপন করাকে মার্কেটিং বলা হয়। ভাই আপনি জোরে বলেন, আপনার কথা শোনা যায় না। রাইট, আমি শুনতে পাচ্ছি না। যদি পসিবল হয় একটু জোরে বলা, যদি ইয়া থাকে, সুযোগ থাকে, একটু জোরে বলুন। হ্যাঁ, ওকে। সম্ভবত উনি পার্টিসিপেট করতে পারতেছে না। এনিওয়ে, কেউ কি বলতে পারবেন? স্যার মার্কেটিং হচ্ছে একটা প্রক্রিয়া যেটা প্ল্যানিং এন্ড এক্সিকিউটিং করে প্রাইসিং, প্রমোশন এন্ড ডিস্ট্রিবিউশন গুডস এন্ড সার্ভিস এন্ড রিচ টু কাস্টমার ফর ফিডব্যাক টু স্যাটিসফ্যাকশন। প্রথমত আমি আপনার একটা জিনিস নেব, সেটা হচ্ছে ইটস এ প্রসেস। ডেফিনেটলি ইটস এ প্রসেস। এটা একটা পয়েন্ট, ঠিক আছে? কিছু পিক পয়েন্ট আছে, প্রসেস। আচ্ছা, সেক্ষেত্রে আরো কিছু আপনি একদম ডিটেল লেভেলে বলে ফেলেছেন, সেটা হচ্ছে প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন, সবগুলোর একটা কম্বিনেশন করে হচ্ছে কাস্টমারের কাছে রিচ করা হয়, এমনকি কাস্টমারকে তার ডিমান্ড অনুযায়ী, তার নিড অনুযায়ী সেই প্রোডাক্টটাকে বা সার্ভিসটাকে কাস্টমারকে প্রোভাইড করা হয়। এটুকুই আমরা একদম, আপনি যেটা বলছেন সেটুকুই, ঠিক আছে? এটার বাইরে কিছু না। তারপরেও যদি দেখি ডেফিনেশনটাতে যদি চলে যায়, মার্কেটিং ইজ এ প্রসেস, ওই যে আপনি যে বললেন প্রসেস বাই হুইচ কোম্পানিজ engage customers, build strong customer relationship, create a customer value in order to capture value from customers in return, right? So মোটামুটি হচ্ছে এখানে কিন্তু দেখেন কাস্টমার, পুরো ডেফিনিশনে কিন্তু কাস্টমার কথাটাই বেশি আছে। কাস্টমার্স, এঙ্গেজ কাস্টমার, কাস্টমার রিলেশনশিপ, কাস্টমার ভ্যালু, কাস্টমার ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার ইন রিটার্ন। সো মার্কেটিংটা টোটালি কিন্তু আপনার ইভলভিং উইথ কাস্টমার। এটাকে আপনাকে মানে কাস্টমার নিয়ে কাজ করতে হবে। আমরা এই ডিটেলস যখন পড়বো তখন এটার ডেফিনেশনটা ইন ডিটেলস আমরা দেখব। সো আরো সুন্দরভাবে যদি বলা যায়, প্রসেস বাই হুইচ ইন্ডিভিজুয়াল এন্ড গ্রুপ অবটেন what they need and want through creating and exchanging products and value with others. আর আরেকটা ইয়েতে আমি যদি বলি, মার্কেটিং ইজ দ্য ডেলিভারি অফ কাস্টমার স্যাটিসফ্যাকশন এট এ প্রফিট। একদম সিম্পল, এক লাইনে, যে কাস্টমারকে আমি স্যাটিসফাই করতেছি, তার বিনিময়ে তার কাছ থেকে আমি একটা প্রফিট নিচ্ছি। এখানে যদি দেখি, মার্কেটিং ইজ অল অ্যারাউন্ড ইউ in good old traditional forms and in a host of new forms, from websites, mobile phone apps to avoid and online social media. মার্কেটিংটা এখন আসলে অনেকটাই হচ্ছে কি আপনার
কি বলবো যে অনলাইন বেসিস হয়ে যাচ্ছে, বেসড হয়ে যাচ্ছে, যেটা আমরা আসলে আহ, সামনে পড়বো যে ইমার্জিং ইস্যু ইন মার্কেটিং আছে না, ইমার্জিং ইস্যু ইন মার্কেটিং, ওটার মধ্যে কিন্তু আপনাদের দেখবেন যে ইমার্জিং ইস্যু ইন মার্কেটিং বা ইমার্জিং ইস্যু ইন সাপ্লাই চেইন, যে কোনো টপিকসে আপনারা দেখবেন যে ইমার্জিং ইস্যু বা কারেন্ট ট্রেন্ডস, এই টপিকস গুলো থাকে প্রতিটা সাবজেক্টে। এই জিনিস, এই টপিকটা আপনারা কখনো ইয়া করবেন না, অ্যাভয়েড করবেন না, পারলে অনলাইন থেকে একটু ঘাটাঘাটি করে যে ইমার্জিং ইস্যু ইন মার্কেটিং এগুলো দেখে নেবেন, দেখবেন ওইটা থেকে কিন্তু আপনার মোটামুটি 5-10 মার্ক কভার করে, ওয়েদার ইট ইজ ইন MCQ form or true false form or any short or broad question form, ঠিক আছে? ওই যে বললাম না, আপনাকে একটু স্ট্র্যাটেজিক্যালি একটু টেকনিক ওয়াইজ কিন্তু ইয়ে করতে হবে। প্রথমত আমি বলবো যে আপনারা কোশ্চেন গুলো যখন দেখবেন, কোশ্চেন নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, একটু কোশ্চেনে কি ধরনের প্রশ্ন করে, হ্যাঁ ওই ওই জিনিসগুলো ইয়ে করলে আপনারা কিন্তু যদি সেপারেটলি আপনারা যদি ওটা ওই টপিকস গুলো ধরে স্টাডি করতে পারেন, দেখবেন যে মোটামুটি একটা কিছু 20 মানে 50% অ্যারাউন্ড কমন পড়ে যাবে, শুধু ওই টপিকস গুলো নিয়ে আপনি যদি ইয়ে করেন। পাস করতে হলে তো অবশ্যই আপনাকে একটু ডিটেল লেভেল পড়তেই হবে। আচ্ছা, কোর মার্কেটিং কনসেপ্ট। কোর মার্কেটিং কনসেপ্ট বলতে কি বোঝাচ্ছে? একটা নিডস থাকবে, ওয়ান্টস থাকবে, ডিমান্ডস থাকবে, অবশ্যই প্রোডাক্ট এন্ড সার্ভিস থাকবে, স্যাটিসফ্যাকশন থাকবে, ভ্যালু থাকবে, কোয়ালিটি থাকবে, ইন এক্সচেঞ্জ, এক্সচেঞ্জটা থাকবে যেটা ম্যান্ডেটরি, অনেক ক্ষেত্রে সেটা নাও থাকতে পারে এক্সচেঞ্জে, যেটা হচ্ছে ব্র্যান্ডিং করার জন্য দেখা গেছে যে অনেক ফ্রি স্যাম্পলিং করা হয়, সেক্ষেত্রে তো কোনো এক্সচেঞ্জ থাকে না। বাট এক্সচেঞ্জ ইন টার্মস অফ, যদি ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ বলেন সেটা আমি বলবো যে ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল এক্সচেঞ্জ ফ্রি স্যাম্পলিং এ পাওয়া যায় না, বাট নন ফাইন্যান্সিয়াল অনেক এক্সচেঞ্জ থাকে, ঠিক আছে? যে কাস্টমার সাথে যে একটা রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, সেটাও কিন্তু নন ফাইন্যান্সিয়াল বেনিফিট হুইচ কনভার্ট ইনটু এ ফাইন্যান্সিয়াল বেনিফিট ইন নিয়ার ফিউচার, ঠিক আছে? সো আর একটা হচ্ছে মার্কেট, মার্কেট থাকতে হবে। এই মার্কেটে যদি এক্সিস্ট না থাকে তাহলে আপনি কিন্তু এই কোনটা স্টেপ, কোনটা মানে প্রসেস কিন্তু আপনি এখানকার যে প্রসেস গুলো আছে এগুলা কিন্তু কমপ্লিট করতে পারবেন না। সো মার্কেটিং প্রসেস, মার্কেটিং প্রসেসটা কি? মার্কেটিং প্রসেসটা হচ্ছে ক্রিয়েটিং এন্ড ক্যাপচারিং কাস্টমার ভ্যালু। কাস্টমার ভ্যালু ক্রিয়েট করতে হবে, এমনকি ইন রিটার্ন ওটা কাস্টমার ভ্যালুটা ক্যাপচার করতে হবে। মানে একটা কাস্টমারকে আপনি ধরেন, কাস্টমার, আপনি একটা কাস্টমার নিয়ে আসলেন, ঠিক আছে, যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে। এখন সেই কাস্টমারকে যদি আপনি রিটেন না করতে পারেন, সেটাকে ধরে না রাখতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনি লং টার্ম ওই কাস্টমারকে বেনিফিটেড হবেন না। লং টার্ম দেখা যাচ্ছে যে আপনার ওয়ান টাইম যদি একটা কাস্টমার আসে, সেই প্রসেস থেকে কিন্তু আপনি কোনো ধরনের বেনিফিট পাবেন না। আপনি এমন ভাবে ভ্যালু ক্রিয়েট করতে হবে, এমন কোয়ালিটি প্রোডাক্ট অর সার্ভিস প্রোভাইড করতে হবে, বা দেখা যাচ্ছে যে এমন ভাবে কাস্টমারের সাথে আপনার রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, যেটা হচ্ছে আপনার একটা ভ্যালুয়েবল কাস্টমার আপনি ক্যাপচার করতে পারেন। সো এই প্রসেসটা হচ্ছে একটা 5 স্টেপ মডেল, যেখানে ফার্স্ট 4 স্টেপটা বলছে কোম্পানিজ ওয়ার্ক টু আন্ডারস্ট্যান্ড কনজিউমার্স, ক্রিয়েট কাস্টমার ভ্যালু এন্ড বিল্ড স্ট্রং। আচ্ছা, আপনাদের গ্রুপে এখনো কেউ একজন মেসেজ দিয়েছে যে ক্লাস কবে হবে, ঠিক আছে? আপনাকে একটু ওনাকে ইনফর্ম করতে পারেন যে ক্লাস চলতেছে। ফার্স্ট 4 স্টেপস বলতেছে হচ্ছে, অলরেডি বলছি যে কাস্টমারকে বুঝতে হবে। আমাকে যখন একটা প্রোডাক্ট কাস্টমারকে প্রোভাইড করতে হবে, আগে কনজিউমার কি চাচ্ছে, তার ডিমান্ড কি, সেটা কিন্তু মানে ওই কাস্টমারকে আপনার বুঝতে হবে। স্যার, কি স্লাইড শো দিলে একটু ভালো দেখা যাবে। স্লাইড শো হচ্ছে না? স্লাইড মানে এটা স্লাইড শো অপশনটা দিতে হবে, স্লাইড শো। মানে আচ্ছা, সাইডের স্লাইড শো জি জি জি, একদম। এখন ঠিক আছে? জি জি। ওকে। সো প্রথম 4টা স্টেপে আলোচনা করছে হচ্ছে কনজিউমারকে
আন্ডারস্ট্যান্ড করা, দেন কাস্টমার ভ্যালু ক্রিয়েট করা, আর কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করা। ফাইনাল স্টেপে বলতেছে কোম্পানিজ রিপ দ্য রিওয়ার্ডস অফ ক্রিয়েটিং সুপিরিয়র কাস্টমার ভ্যালু। ওই যে যখন একটা কাস্টমার কে আপনি রিপিট চাচ্ছেন, রিটেন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে এই ফাইনাল স্টেপে সেটাই বলতেছে। আচ্ছা, বাই ক্রিয়েটিং ভ্যালু ফর কাস্টমার্স দে ইন টার্ন ক্যাপচার ভ্যালু ফ্রম কনজিউমার্স ইন দ্য ফর্ম অফ সেলস, প্রফিট এন্ড লং টার্ম কাস্টমার ইকুইটি। আপনি যদি এই যে বলো না যে বাই ক্রিয়েটিং ভ্যালু ফর কনজিউমারদের জন্য আপনি যদি কোনো ভ্যালু ক্রিয়েট করেন, ইন রিটার্ন আপনি কিন্তু কিছু একটা পাচ্ছেন, সেটা হচ্ছে ইন টার্মস অফ সেলস, ইন টার্মস অফ প্রফিট, বা ইন টার্মস অফ লং টার্ম কাস্টমার ইকুইটি। So this is the total process, 5-step process, marketing process. So step 1 এ বলতেছে কি, understand the marketplace and customer needs and wants. আপনাকে যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন সেই ইন্ডাস্ট্রির মার্কেটটা আপনাকে বুঝতে হবে। দেন হচ্ছে কাস্টমারের নিড বুঝতে হবে, কাস্টমার কি চাচ্ছে সেটা বুঝে দেন সেকেন্ড স্টেপে যেতে হবে। সেকেন্ড স্টেপ বলতেছে ডিজাইন এ কাস্টমার ভ্যালু ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। তারপর হচ্ছে মার্কেট মানে কাস্টমার ভ্যালু ক্রিয়েট করার জন্য আপনার ওইভাবে যে আপনি স্টাডি করছেন, মার্কেট প্লেস কাস্টমার স্টাডি করছেন, ওই বেসিসে আপনি কাস্টমার ভ্যালু ক্রিয়েট করবেন, আর সেই জন্য আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি ফর্ম করতে হবে। থার্ড স্টেপ বলতেছে কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্টিগ্রেটিং মার্কেটিং প্রোগ্রাম অ্যান্ড ডেলিভার দ্য সুপিরিয়র ভ্যালু। এখানে হচ্ছে থার্ড স্টেপে আপনাকে মার্কেটিং প্রোগ্রাম আপনাকে ক্রিয়েট করতে হবে আপনার সুপিরিয়র ভ্যালু। একই প্রোডাক্ট আপনি দিচ্ছেন, আমি দিচ্ছি, থার্ড নাম্বার কোম্পানি দিচ্ছে, ফোর্থ নাম্বার কোম্পানি দিচ্ছে, কাস্টমার কেন আপনার প্রোডাক্ট নেবে, কাস্টমার কেন আমার প্রোডাক্ট নেবে না? সো আপনাকে ওরকম সুপিরিয়র ভ্যালু ক্রিয়েট করতে হবে। হয়তো বা আপনাকে কস্টে আপনি খুব বেশি মার্কেট লিডার, অথবা দেখা যাচ্ছে যে আপনি কোয়ালিটিতে মার্কেট লিডার, লাইক অ্যাপল কোয়ালিটিতে মার্কেট লিডার, হ্যাঁ, তার কিন্তু কস্টে মার্কেট লিডার না। সো দেখা যাচ্ছে কস্টে হচ্ছে আরো লো কস্ট মার্কেট লিডার অনেক কোম্পানি মোবাইল ফোন আছে। সো এক একজন এক এক ক্ষেত্রে মার্কেট লিডার। সো যে কোয়ালিটিতে মার্কেট লিডার সে কিন্তু হচ্ছে তার প্রিমিয়াম প্রোডাক্ট দিচ্ছে, সো সে কিন্তু কস্টে মার্কেট লিডার হতে পারবে না, সে কিন্তু প্রিমিয়াম প্রোডাক্টের জন্য আপনাকে প্রিমিয়াম প্রাইসে চার্জ করবে। সো এরকম সুপিরিয়র ভ্যালু আপনি যেন ডেলিভার করতে পারেন, ওই ধরনের ইন্টিগ্রেটেড প্রোগ্রামগুলো আপনি স্ট্র্যাটেজিগুলো ফর্ম করবেন। ফোর্থ স্টেপে বলতেছে এঙ্গেজ কাস্টমার্স, বিল্ড প্রফিটেবল রিলেশনশিপ এন্ড ক্রিয়েট কাস্টমার ডিলাইট। কাস্টমারকে আপনি এঙ্গেজ করতে হবে, ঠিক আছে, বিভিন্ন ভাবে এঙ্গেজ করতে হবে, হয় প্রোডাক্ট নিয়ে, আর নয়তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তার কাছে আপনি অফার দিবেন। দেখা যাচ্ছে একজন কাস্টমার আপনার থেকে একটা প্রোডাক্ট নিয়েছে, ঠিক আছে, কিন্তু সারা বছর কিন্তু আপনি দেখা যাচ্ছে তার কাছে বিভিন্ন সময়, যেমন হচ্ছে ব্যাংক গুলা কি করে, ব্যাংক আপনার কাছে এসে একটা ধরেন অ্যাকাউন্ট ওপেন করলো, অ্যাকাউন্ট ওপেন করে সে ধরেন আপনার স্যালারি অ্যাকাউন্ট, ঠিক আছে, আপনার এসসিবি তে আপনার স্যালারি অ্যাকাউন্ট আছে, বা আমি যদি লোকাল গুলা ধরি, আমি মাল্টিনেশনালে যাবো না, লোকাল গুলা যাবো, ইভিএল, হ্যাঁ, ইভিএল এ আপনার স্যালারি অ্যাকাউন্ট আছে, তারা আপনার অ্যাকাউন্ট ওপেন করলো। এখন বিভিন্ন সময় তারা কিন্তু হোল দা ইয়ার, হোল দা মান্থ কিন্তু বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে। আপনি ইভিএল এর কার্ড ইউজ করে প্রথমত দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, ডেবিট কার্ড দিছে, আপনাকে ক্রেডিট কার্ড অফার করতেছে বা লোন অফার করতেছে। বিভিন্ন সময় আপনার কি প্রয়োজন, আপনাকে কিন্তু ওইভাবে আপনাকে সে আপনার সাথে কানেক্ট থাকতেছে, আপনার রিলেশনশিপ বিল্ড আপ করতেছে, আপনাকে এঙ্গেজ রাখতেছে, কার্ড অফার করতেছে আপনাকে, বিভিন্ন ধরনের লোন, পার্সোনাল লোন অফার করতেছে, কার লোন অফার করতেছে, দেন হচ্ছে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনাকে বিভিন্ন ধরনের বেনিফিট দিচ্ছে, যে অমুক রেস্টুরেন্টে আপনি যদি ডিনার করেন সেটা 2টার সাথে 1টা ফ্রি আছে, বা অমুক আপনি ক্লোদিং স্টোরে গেলে ওখানে 20% অফ আছে। তো বিভিন্ন সময় আপনার সাথে কিন্তু এঙ্গেজ থাকতেছে, একটা রিলেশনশিপ বিল্ড আপ করতেছে। ফাইনাল স্টেপে বলতেছে ক্যাপচার ভ্যালু ফ্রম কাস্টমার্স টু ক্রিয়েট প্রফিটস এন্ড কাস্টমার ইকুইটি, যে কাস্টমারের সাথে যে আপনি একটা ভ্যালু ক্রিয়েশন করছেন, ওটা ক্রিয়েশন করার মাধ্যমে কিন্তু আপনি প্রফিট ক্রিয়েট করতেছেন। আপনি যে ইনভেস্ট করতেছেন কাস্টমারের পিছনে, সেই ইন রিটার্ন কিন্তু আপনি প্রফিট পাচ্ছেন, একটা কাস্টমার ইকুইটি পাচ্ছেন। দেখা যাচ্ছে একটা সার্টেন কোয়ান্টিটি অফ কাস্টমার আপনার কিন্তু লং টার্মের জন্য
থেকে যাবে, ঠিক আছে? যে আপনার ধরেন টোটাল ইন্ডাস্ট্রিতে কাস্টমার যদি 100% হয়, দেখা যাচ্ছে যে আপনার এটা কি বলে লং টার্ম ট্রাস্টওয়ার্দি কাস্টমার যেটা, ঠিক আছে? ওরা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার 30% 40% হয়। তো ওরকম ট্রাস্টওয়ার্দি কাস্টমার যদি আপনি কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করতে পারেন, তাহলে সেটা কিন্তু আপনার একটা ইকুইটিতে কনভার্ট হবে। সো ফার্স্ট স্টেপ যদি আমরা ইন ডিটেইলস একটু যাই, ফার্স্ট স্টেপ বলছে আন্ডারস্ট্যান্ড দ্য মার্কেট প্লেস এন্ড কাস্টমার নিডস। তো আপনাকে অবশ্যই একটা প্রোডাক্টে, আপনি ধরেন নতুন একদম টোটালি একটা ইন্ডাস্ট্রিতে আপনি টোটালি আপনি এন্টার করতে যাচ্ছেন। সে ধরেন আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনি এন্ট্রি করতে যাচ্ছেন, আপনার ইনভেস্টমেন্ট আছে, আপনার ক্যাপিটাল আছে, আপনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনি এন্ট্রি করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনাকে ওই ইন্ডাস্ট্রির আপনার মার্কেট প্লেসটা বুঝতে হবে, ওই ইন্ডাস্ট্রির কাস্টমারকে আপনার বুঝতে হবে, ওই ইন্ডাস্ট্রির কম্পিটিটরকে বুঝতে হবে, ঠিক আছে? সবাইকে কিন্তু আপনার বুঝে দেন হচ্ছে আপনি মার্কেটে ঢুকবেন। আপনি যদি কাস্টমারকে না বুঝে আপনি একটা প্রোডাক্ট দিয়ে দিলেন, তাহলে কাস্টমারের নিডসটা আপনার মানে আপনার যে প্রোডাক্ট ট্রেট আছে, প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স, ওটার মধ্যে কাস্টমার নিড আপনার ফুলফিল হবে না, ঠিক আছে? So the company must fully understand the customers and the marketplace. To do that, marketers examine 5 core customers and marketplace concept. Marketers who make the strategy for marketing a product or service, they are called marketers. তো তারা মূলত 5 core customer marketplace concept নিয়ে তারা স্টাডি করে, বুঝে। নাম্বার 1 হচ্ছে নিড, ওয়ান্টস এন্ড ডিমান্ডস। নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ডস, কাস্টমার কি চাচ্ছে, কি তার প্রয়োজন, কি সে কি চাচ্ছে, এন্ড সে কি ডিমান্ড করতেছে। নিড, সে ধরেন তার খাবার প্রয়োজন, ঠিক আছে? এখন সে চাচ্ছে পিৎজা। এখন ডিমান্ড, ওয়ান্টসে হচ্ছে সে পিৎজা চাচ্ছে খাবারের মধ্যে, আর ডিমান্ড সে দেখা যাচ্ছে যে অনেক কিছুই করতেছে। ওই ডিমান্ডটা দেখা যাচ্ছে তার অ্যাফোর্ডেবিলিটির উপরে, যে কি বলবো, এটা পারচেজিং পাওয়ার উপর ডিপেন্ড করতেছে। মার্কেট অফারিং, ঠিক আছে? প্রোডাক্ট, সার্ভিস এন্ড এক্সপিরিয়েন্সে, ওই মার্কেটে আপনার যে প্রোডাক্ট গুলো আছে, সার্ভিস গুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু স্টাডি করতে হবে। হ্যাঁ, কম্পিটিটর যে প্রোডাক্ট আছে, যে ইয়েগুলো আছে, সেগুলা একটু স্টাডি করতে হবে। কাস্টমার ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আপনি যে এই যে কাস্টমার নিড বুঝতেছেন, আপনি মার্কেট প্লেস রিড করতেছেন, স্টাডি করতেছেন, তো কাস্টমার ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, কাস্টমার কিভাবে স্যাটিসফাই হয় সেটা কিন্তু আপনার জানতে হবে। একটা কাস্টমারকে খুব ইজিলি আপনি স্যাটিসফাই করতেছেন, নাকি এটা স্যাটিসফাই করতে হলে আপনার বিভিন্ন সময় বিভিন্নভাবে ইনভেস্ট করতে হচ্ছে। এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ, বিনিময়ে আপনি কি দিচ্ছেন, কি দিচ্ছেন, কি নিচ্ছেন, রিলেশনশিপটা কেমন। আপনি দেখা যাচ্ছে যে কোম্পানি এখন শর্ট টার্মে কিন্তু আপনার কম প্রফিট করতেছে, বিকজ হচ্ছে সে একটা কাস্টমারকে লং টার্ম ধরে রাখতে চাচ্ছে, সেই জন্য সে এখন কম প্রফিট করবে। আর যখন ইকোনমি স্কেল হবে বিশাল, তার আস্তে আস্তে যখন তার প্রোডাক্টের ডিমান্ড বেড়ে যাবে, তখন কিন্তু অটোমেটিকলি তার প্রফিটেবিলিটি বেড়ে যাবে। তখন কিন্তু সে একটা প্রোডাক্টের যখন মানে কাস্টমারের মাইন্ডে যখন একটা প্রোডাক্ট ইয়ে করে ফেলবে, প্লেস করে ফেলবে, তখন কিন্তু সে যদি 5% প্রাইস ইনক্রিজ করে, তখন কিন্তু এই ট্রাস্টওয়ার্দি কাস্টমার কিন্তু সে মুভ করবে না সহজে, ঠিক আছে? সো ওই ধরনের রিলেশনশিপ মেনটেন করতে হবে। আবার কিছু কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে কি, আপনার 1% প্রাইস সেন্সিটিভিটি কিন্তু অনেক বিশাল ধরনের ইম্প্যাক্ট ফেলে।
ঠিক আছে, অনেক আপনার দেখা যাচ্ছে কম্পিটিশন আছে, কম্পিটিটর অনেক হিউজ। সেক্ষেত্রে যদি আপনি 1% প্রাইসও চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু কাস্টমার কিন্তু কাস্টমার কিন্তু সরে দিতে পারে, চলে যেতে পারে, অন্য প্রোডাক্টে সুইচ করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব কেয়ারফুলি কিন্তু এইগুলা এই ধরনের স্ট্র্যাটেজি করতে হবে। মার্কেটার্সরা সাধারণত এই ধরনের যখন স্ট্র্যাটেজি করে খুব কেয়ারফুলি ডিসিশন নেয়। আর মার্কেটস অলরেডি তো মার্কেটস সম্বন্ধে আপনার স্টাডি করতে হবে, আদারওয়াইজ আপনি কিভাবে অফার করবেন প্রোডাক্ট। Okay, customer needs, wants, customer needs, wants and demands, যেটা আমি বলছিলাম, what is needs states the field of deprivation. নিডস মূলত হচ্ছে আপনার বেসিক যে ফিজিক্যাল নিডস ফর ফুড, ক্লোদিং, ওয়ার্মথ এন্ড সেফটি, সোশ্যাল নিডস ফর belongingness and affection, and individual needs for knowledge and self expression. নিডসটা হচ্ছে, আমরা মাসলোস হায়ারার্কি পড়ছি না, 5 স্টেপস অফ হায়ারার্কি, ওটাই মূলত নিডসটা ইয়ে করে আর কি, স্টেট করে। আর ওয়ান্টসটা কি হচ্ছে, দ্য ফর্ম হিউম্যান নিডস টেক অ্যাজ দে আর shaped by culture and individual personality. An American needs food but wants Big Mac, fries and soft drink. আর বাঙালি কি চাইবে? ফুড, কারণ হিউম্যান নিডের মধ্যে হচ্ছে সেটা ফুড আছে। আমেরিকান সে চাচ্ছে হচ্ছে বার্গার চাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাই চাচ্ছে, সফট ড্রিঙ্ক চাচ্ছে। আর বাঙালি কি চাইবে? ডেফিনেটলি হয়তো বা দেখা যাচ্ছে যে খিচুড়ি চাচ্ছে, হ্যাঁ, ড্রিঙ্কস চাচ্ছে বা বোরহানি চাচ্ছে। সেটা শেপ বাই কালচার অ্যান্ড ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি। এখন দেখা যাচ্ছে যে সে বাঙালি হয়েও কিন্তু বার্গার চাচ্ছে, তার পার্সোনালিটি কিন্তু ডিফারেন্ট টোটালি ফ্রম 1 to 1। ঠিক আছে, পার্সোনালিটির কারণেও কিন্তু আপনার এই ওয়ার্ডসটা ডিফার করে। ডিমান্ডটা কি বলছে? হিউম্যান ওয়ান্টস দ্যাট আর ব্যাকড বাই বাইং পাওয়ার। ডিমান্ডটা বলতেছি যে আপনি যেটা চাচ্ছেন সেটা কি আপনার পারচেজিং পাওয়ার মধ্যে আছে কিনা। আপনি বার্গার খেতে চাচ্ছেন, আপনি বার্গার কেনার মতো আপনার অ্যাবিলিটি আছে কিনা, সেটা হচ্ছে defined by demands. Given their wants and resources, people demand product and service with benefits that add up to the most value and satisfaction. হ্যাঁ, এখন পারচেজিং বাইং পাওয়ার সাথে আরেকটাও কিন্তু ইয়ে করতেছে, সেটা হচ্ছে কি, যে আপনি যে অ্যাজ এ মার্কেটার্স হিসেবে আপনি যে ভ্যালু দিচ্ছেন কাস্টমারকে, সেটা স্যাটিসফাই হচ্ছে কিনা। ঠিক আছে, পারচেজিং পাওয়ার থাকলে না, বার্গার দেখা যাচ্ছে যে আপনার কি বলবো, পিজা হাটের পিজা আর নর্মাল একটা এলাকার পিজার মধ্যে কিন্তু অবশ্যই ডিফারেন্স আছে। এখন দেখা যাচ্ছে যে আপনি পিজা হাটের পিজা আপনি 500 টাকা দিয়ে পেয়েছেন, কিন্তু এলাকার একটা পিজা আছে সেটা হচ্ছে 600 টাকা। আপনি বলুন যে আমি পিজা হাটের পিজা আমি 500 টাকা দিয়ে পাচ্ছি, এলাকাটা সেম 9 ইঞ্চির আমি 600 টাকা দিয়ে কেন নেব? এটা কি অর্ধেক কিনা? আপনার বাইং পাওয়ার আছে, কিন্তু সেটা কি আপনাকে স্যাটিসফাই করবে কিনা, সেটা কিন্তু অনেক বড় ধরনের একটা ফ্যাক্টর। তো এই প্রসেসের মধ্যে এখনো আছে ফার্স্ট যে স্টেপটা, মার্কেটিং অফারিংস, প্রোডাক্ট, সার্ভিস এন্ড এক্সপেরিয়েন্সেস। Some combination of product, service, information, experiences offered to a market to satisfy a need or want. Market offerings includes physical product, service, experiences, other entities such as persons, place, organization, information areas. Different things আছে, প্রোডাক্ট থাকতে পারে, সার্ভিস থাকতে পারে, এক্সপিরিয়েন্সও কিন্তু আপনি সেল করতেছেন। ঠিক আছে, পার্সনস থাকতে পারে, প্লেস থাকতে পারে, ডিফারেন্ট থিং থাকতে পারে। আচ্ছা, এখানে মার্কেটিং মায়োপিয়া বলতেছে কি, দ্য মিস্টেক অফ পেইং মোর অ্যাটেনশন টু দ্য স্পেসিফিক প্রোডাক্টস আ কোম্পানি অফার্স দেন টু দ্য বেনিফিটস অ্যান্ড এক্সপিরিয়েন্স প্রডিউসড বাই দিস প্রোডাক্টস। মানে সে স্পেসিফিক একটা প্রোডাক্টের মধ্যে সে অ্যাটেনশন করতেছে, যেটা হচ্ছে কি
অন্য একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে যে আরো বেনিফিট দিবে। লাইক আমি যদি একদম অ্যাকাউন্টিং এর ভাষায় যদি বলি, আপনার কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে? আপনারা যদি বুঝে থাকেন যে কন্ট্রিবিউশন মার্জিনটা কি, আপনারা যখন কন্ট্রিবিউশন মার্জিনের অনেক কিছু এখানে ইম্প্যাক্ট আছে। আমি যদি একদম বলতে চাই যে একটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি, আপনি যদি প্রোডাক্ট ওয়াইজ প্রফিটেবিলিটি করেন, সেখানে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি কম থাকতে পারে কিন্তু তার কন্ট্রিবিউশন মার্জিনটা হাই। সে দেখা যাচ্ছে যে একটা প্রোডাক্টের প্রফিটেবিলিটি হাই কিন্তু তার কন্ট্রিবিউশন মার্জিন কম, তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা, ওই যে মায়োপিয়ার কারণে সে ওই প্রোডাক্টটা অ্যাটেনশন বেশি দিচ্ছে, ওয়েদার যেটা বেশি, ওটাতে কিন্তু আপনার প্রফিট আসবে। Attributes of the products and service they sell, they create brand experience for customers. Okay. মার্কেটার্সরা, আমি আড়ং বলতেছি, সে কি করে প্রোডাক্ট অ্যাট্রিবিউটস, তাদের কিন্তু প্রোডাক্ট লাইন বিভিন্ন ধরনের থাকে। তারা দেখা যাচ্ছে যে কম্পিটিশন তাদের ধারে কাছে কেউ নাই, কন্টিনিউয়াসলি তাদের প্রোডাক্ট চেঞ্জ হচ্ছে। তারা কিন্তু মানে ব্র্যান্ড ক্রিয়েট করতেছে কন্টিনিউয়াসলি। তাদের প্রোডাক্ট লাইন যেমন বেশি, আপনার একই ইয়ের মধ্যে, যেমন হচ্ছে আমি যদি বলি যে টাগা ফর ম্যান, টাগা ফর ওমেন, সো এখানে এই আলাদাভাবে ব্র্যান্ড ক্রিয়েট করার কি দরকার আছে? একটা নর্মাল কাস্টমার সেভাবে বলছেন যে এটা ব্র্যান্ড ক্রিয়েট করতেছেন কেন, কি দরকার? এই দেখেন নর্মাল যে আপনার যারা কাস্টমার আছে, জেনারেল যে কাস্টমার, তাদের থেকে টাকাটা দেখা যাচ্ছে কি হচ্ছে মোর যারা একটু টিনেজ টাইপের বা যারা একটু মোর ফ্যাশন সচেতন, তারা কিন্তু টাকা থেকে পারচেস করতেছে। ওটা একটু মানে আমি বলবো যে মোর পাশ্চাত্য যে ছোঁয়াটা, সেটা কিন্তু এক্সপ্রেস করায় বেশি, ঠিক আছে? আড়ং তো হচ্ছে আমাদের লোকাল কালচারটাকে অনেক বেশি ফোকাস করে, কিন্তু তারপরে হচ্ছে এই টাকাতে দেখবেন যে একটু মোর আপনার পাশ্চাত্য যে ফ্যাশনটা, ওটা থেকে ফোকাস করে বেশি। তো ওরা হচ্ছে বিভিন্ন ভাবে আপনার নর্মাল যে ইয়া থাকে, ওটা বিভিন্ন ভাবে তারা কিন্তু ব্র্যান্ড ক্রিয়েট করে কিন্তু কাস্টমারের অ্যাটেনশন নিচ্ছে। Exchanges and relationship. Marketing occurs when people decide to satisfy their needs and wants through exchange relationship. অবশ্যই একটা রিলেশনশিপে এক্সচেঞ্জ তো অবশ্যই থাকবে। সেই এক্সচেঞ্জটা কি? এক্সচেঞ্জ ইজ দ্য অ্যাক্ট অফ অবটেনিং এ ডিজায়ার্ড অবজেক্ট ফ্রম সামওয়ান বাই অফারিং সামথিং ইন রিটার্ন। সিম্পল। আপনি একটা প্রোডাক্ট দিচ্ছেন, বিনিময়ে কি নিচ্ছেন? ফাইন্যান্সিয়াল আর নন ফাইন্যান্সিয়াল বেনিফিট নিচ্ছেন। ফাইন্যান্সিয়াল বেনিফিটটা হচ্ছে আপনি তার কাছে প্রাইস চার্জ করতেছেন, আর নন ফাইন্যান্সিয়াল বেনিফিট তাকে যদি ফ্রি স্যাম্পল দিচ্ছেন, সেটা আপনি তার সাথে একটা আপনার ব্র্যান্ডিং করতেছেন। এই যে আমি যদি বলি বিভিন্ন কোম্পানি কিন্তু এই যে আমার মাঝে মাঝে ওয়ার্ড গুলা ছুটে যায়, এই যে ঢাকা শহর গ্রিনিং করার যে প্রজেক্ট গুলা থাকে বিভিন্ন কোম্পানির, এটাকে আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা, এটাকে টপিকসটাকে কি যেন বলে, যে তাদের দেখা যাচ্ছে যে অনেকে পড়ালেখার জন্য বৃত্তি দিচ্ছে, বিভিন্ন ধরনের ইয়ে করতেছে। ব্যাংকগুলো হচ্ছে সিএসআর সরি, থ্যাংক ইউ ভেরি মাচ। সিএসআর প্রজেক্ট, সিএসআর যে প্রজেক্ট গুলো আছে, সেইগুলোতে কিন্তু কোম্পানি বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকে। এটা কিন্তু কোনো ধরনের তারা দেখা যাচ্ছে কি যে ব্যাংকগুলো হচ্ছে কি, তারা প্রোডাক্ট করতে, যে প্রোডাক্ট বা সার্ভিস দিচ্ছে, সিএসআর কিন্তু তার সাথে টোটালি রিলেটেড না, কিন্তু তারা এই সিএসআর প্রজেক্ট গুলো নিচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল বেনিফিট পায়। এখন ফাইন্যান্সিয়াল বেনিফিট কিভাবে হতে পারে? সিএসআর প্রজেক্টের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ধরনের ট্যাক্স বেনিফিট গুলো পাচ্ছে, ঠিক আছে? আপনারা যদি ট্যাক্সেশন পড়ে থাকেন বা অনেকের যদি নলেজ থাকে, সেই সিএসআর প্রজেক্ট গুলোতে কিন্তু আপনার ট্যাক্স বেনিফিট পাচ্ছে। সেকেন্ড হচ্ছে যে আপনি সেই ধরেন পুরা ঢাকা শহর আপনি
গ্রিনিং মানে গাছ রাস্তার পাশে আপনি আইল্যান্ড ইয়ে করে আপনি গাছ লাগাবেন। এখন ওটা ধরেন ঢাকা ব্যাংক করলো, ঢাকা ব্যাংক এমনকি গাছ লাগালো, এমনকি খুব তার সাইনবোর্ড দিয়ে দিয়ে ইয়ে করে ফেললো, তো কি হলো যে সে এই যে সিএসআর প্রজেক্টটা থেকে সে ট্যাক্স বেনিফিটের একটা ইয়েও পেলো, ফাইন্যান্সিয়াল নন ফাইন্যান্সিয়াল হচ্ছে কি তার ব্র্যান্ডিং হলো, তার কিন্তু কোনোভাবে এটা লস হলো না, তার ব্র্যান্ডিং হলো যে একটা কাস্টমার যখন দেখলো যে আমি ঢাকা ব্যাংকের একটা ক্রেডিট কার্ড ইউজ করি বা ঢাকা ব্যাংকের আমি হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে, আমার স্যালারি অ্যাকাউন্ট আছে, সো সে চিন্তা করলো যে না, এটা একটা ভালো একটা ব্যাংক, যে একটা ভালো একটা কাজ করতেছে। তো ঢাকা ব্যাংক নেক্সট টাইম তখন যখন তার কাছে আসবে যে লোনের একটা অফার নিয়ে, যে ঢাকা ব্যাংক এমন ব্র্যাক ব্যাংক একসাথে আসলো তার কাছে, যে 10 লাখ টাকা তার লোন দরকার আছে, সে দুজনকে ডাকলো। তার কিন্তু একটা বায়াসনেস থাকবে যে ঢাকা ব্যাংকের প্রতি, যে তারা তো একটা ভালো কাজ করছে, ঢাকা শহরকে গ্রিনিং করতেছে, বিভিন্নভাবে সিএসআর প্রজেক্ট করতেছে, ঠিক আছে। সো এই ধরনের যে স্ট্র্যাটেজি গুলো, এগুলা কিন্তু হচ্ছে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলা নন ফাইন্যান্সিয়াল, বাট কিন্তু আপনাকে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিটে কনভার্ট করে নেবে এই এই স্ট্র্যাটেজি গুলা। সো এক্সচেঞ্জ অবশ্যই আপনার থাকতে হবে। আর নেক্সট পয়েন্ট যেটা বলছে, মার্কেটিং কনসিস্ট অফ অ্যাকশন টেকেন টু ক্রিয়েট, মেনটেন এন্ড গ্রো ডিজায়ারেবল এক্সচেঞ্জ রিলেশনশিপ উইথ টার্গেট অডিয়েন্স ইনভলভিং এ প্রোডাক্ট, সার্ভিস, আইডিয়া অ্যান্ড আদার অবজেক্ট। প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, আইডিয়া হতে পারে। আপনারা জানেন না এখন আইডিয়া পর্যন্ত কি হয়, সেল হচ্ছে, আইডিয়া পর্যন্ত সেলস হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের, শুধু প্রোডাক্ট আর সার্ভিসে কিন্তু এখন কনফাইন্ড না, এটা কিন্তু বিয়ন্ড প্রোডাক্ট আর সার্ভিসের মাধ্যমে থেকেও ইয়ে হয়ে যাচ্ছে। আইডিয়া হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস। যদি আমি বলি আমাদের কর্পোরেট যে প্রফেশনাল থাকে বিভিন্ন ধরনের, যদি বলেন যে একটা এইচআর ম্যানেজার, যে ধরেন খুব একটা কোম্পানির বড় ধরনের কোম্পানির সে এইচআর ডিরেক্টর, সে 30 ইয়ার্স ধরে সে কি করছে, সার্ভিস দিছে একটা 4-5টা কোম্পানিতে, তার এইচআর রিলেটেড তার সব ধরনের নলেজ আছে। সে কি করলো, এই 30 ইয়ার্স সার্ভিসের পরে সে কি করছে, একটা এইচআর ফার্ম সে ফর্ম ইয়ে করছে, কোম্পানি করছে, যেটাতে বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে, যে বিভিন্ন কোম্পানির রিক্রুটমেন্টের প্রসেসে তারা সাপোর্ট দিয়ে থাকে, বিনিময়ে স্যার হচ্ছে 10 মিনিট নামাজের ব্রেক দিলে হইতো না স্যার? সরি স্যার হ্যালো 10 মিনিট নামাজের ব্রেক দিলে হইতো না স্যার? হ্যাঁ স্যার, বলছি 10 নামাজের ব্রেক 10 মিনিটের। 10 মিনিট নামাজের ব্রেক দিলে আমাদের নামাজ টাইম তো আমাদের 4:30 থেকে 6টা পর্যন্ত না? আচ্ছা জি স্যার। জি এটা স্যার। ভালো কথা বলছে, আমরা 10 মিনিট নামাজের ব্রেক নিই, তারপর শুরু করি। হ্যাঁ, নামাজটা তো আমাদের আসলে ইয়ে করতে হবে। তো 10 মিনিটের নামাজের ব্রেক দিয়ে এখন 5টা 36 বাজতেছে আমার এখানে, 5টা 46-এর মধ্যে আমরা চেষ্টা করবো আসতে, ঠিক আছে। জি স্যার। জি। থ্যাংক ইউ।
ক্লাস হচ্ছে না? নামাজের ব্রেক চলে। কয়টায় শুরু হবে আবার? 5:46 এখনই শুরু। জি, সো যেটা বলতেছিলাম, তো যেটা বলতেছিলাম এক্সচেঞ্জ রিলেশনশিপ, যে এক্সচেঞ্জ রিলেশনশিপটা কি ওটা নিয়ে আমরা আসলে ডিসকাস করতেছিলাম। মার্কেটিং কনসিস্ট অফ actions taken to create, maintain, and grow desirable exchange relationship with target audiences involving a product, service, idea, or other subject, object. Like what? Uh, Companies want to build a strong relationship by consistently delivering superior customer value. Example হিসেবে বলছে providing service warranty, product replacement. কিছু কিছু প্রোডাক্ট আছে হচ্ছে আপনার সার্ভিস, আফটার সেল সার্ভিস আর প্রোডাক্ট রিপ্লেসমেন্ট বা ওয়ারেন্টি গ্যারান্টি, এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট একটা, আমি নিজেও এটা তো আমি যদি আমার কোম্পানির প্রোডাক্টের কথা বলি, রহিম আফরোজ অ্যাকুমুলেটরস, আমরা মূলত রহিম আফরোজ ব্যাটারি হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। বিভিন্ন গাড়ির ব্যাটারি বা আইপিএস সোলার ব্যাটারি। সো এটা হচ্ছে টেকনোলজিক্যাল প্রোডাক্ট। এটা কিন্তু আফটার সেল সার্ভিস মেজর একটা ইস্যু। যে কোনো একটা টেকনিক্যাল প্রোডাক্টের কিন্তু একটা যে কোনো একটা ফল্ট হয়ে গেলে কিন্তু এটা প্রোডাক্টটা ফেলিওর হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু কোম্পানির সার্ভিস কিভাবে দিচ্ছে এটা কিন্তু মেজর একটা ইস্যু। সো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক কাস্টমার কিন্তু সার্ভিস পাচ্ছে না ঠিক মতো, তখন কমপ্লেন আসছে যে আমি গত 7 দিন ধরে আপনাদেরকে রিচ করতেছি কিন্তু আমি সার্ভিসটা পাচ্ছি না ওরকম ভাবে। সো
ওই ওই রিলেশনশিপটা কিন্তু আপনার যদি বিল্ড আপ করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওভাবে রেসপন্স করতে হবে। সো কিছু কিছু কোম্পানির আফটার সেল সার্ভিসটা কিন্তু সুপিরিয়র হচ্ছে, ঠিক আছে। So, যখন একটা আপনি এক্সচেঞ্জ রিলেশনশিপে যাবেন তখন কিন্তু আপনার মানে ওই কাস্টমারকে আপনি কতদিন ধরে ধরে রাখতে চান সেটা কিন্তু আপনার কি এক্সচেঞ্জ করতেছেন ওটার উপরে ডিপেন্ড করতেছে। ওকে, নেক্সট হচ্ছে মার্কেটস। Markets is the concept of exchange and relationship lead to concept of a market. Market is the set of actual and potential buyers of a product or service. These buyers share a particular need or want that can satisfied through exchange relationship. Seller must search for and engage buyers, identify their needs, design good markets offering, set price for them, promote them, store and deliver them. Activities such as consumer research, product development, communication. So মার্কেটটা টোটালি হচ্ছে আপনারা যে মার্কেট মানে ইয়ে সম্বন্ধে জানেন সেটা টোটাল প্রসেসের একটা পার্ট আর কি, যে এখানে প্রোডাক্ট থাকবে, সার্ভিস থাকবে, এক্সচেঞ্জ রিলেশনশিপ থাকবে, কাস্টমার রিসার্চ থাকবে, প্রোডাক্ট কন্টিনিউয়াসলি ডেভেলপ করতে হবে। হ্যাঁ, যে একটা প্রোডাক্ট আপনার লঞ্চ করলেন, ওই প্রোডাক্টটা অ্যাজ ইট ইজ পড়ে নাই, আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি, যেমন হচ্ছে আপনি ধরেন স্যামসাং বা আইফোন বলেন, যে কোনো ইয়ে বলেন, তারা কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হয়ে নতুন নতুন অফার দিচ্ছে, কন্টিনিউয়াসলি কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতেছে। সো একটা কোম্পানিতে কিন্তু প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্টে থাকে, ওই প্রোডাক্ট নিয়ে তারা কন্টিনিউয়াসলি কাজ করে, নিউ প্রোডাক্ট নিউ কাস্টমারকে তারা হয়তো দেখা যাচ্ছে নতুন প্রোডাক্ট ডেভেলপ করতেছে, সেটা নতুন কাস্টমারকে অ্যাট্রাক্ট করতেছে। সো বিভিন্ন ধরনের এঙ্গেজমেন্টই মার্কেটটাকে ডিফাইন করতেছে। সো এখানে মার্কেটে কে থাকে, মার্কেটটা কি নিয়ে ফর্ম করে, এখানে সুন্দরভাবে দেওয়া আছে। সাপ্লায়ার্স থাকে, কোম্পানি থাকে, কম্পিটিটরস থাকে। ইফ ইউ আর এ কোম্পানি, তারপর কম্পিটিটরস আছে XYZ। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ থাকে, ফাইনাল কাস্টমার থাকে। মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ মানে হচ্ছে আপনার ডিলার, রিটেলার যারা আছে তারা হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েটস। অবশ্যই আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ আর ফরওয়ার্ড লিঙ্কেজ। সাপ্লায়ার্স ইজ দা টোটালি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলে, ঠিক আছে। যে কোম্পানি অবশ্যই আপনার একটা প্রোডাক্ট যখন প্রডিউস করবেন সেটার জন্য কিন্তু আপনার যে র মেটেরিয়াল লাগবে সেটা কিন্তু সাপ্লায়ার কাছ থেকে আপনাকে নিয়ে আসতে হবে। আর ফরওয়ার্ড লিঙ্কেজটা বলতেছে হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েটস, কিভাবে আপনি ফাইনাল কনজিউমারকে আপনি রিচ করতেছেন, থ্রু হুইচ চ্যানেল, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আপনার কি, রিটেলার, ডিলার, বা একদম আলটিমেট কনজিউমারকে আপনি সার্ভিস দিচ্ছেন, সেটাই। এই টোটাল প্রসেসটা হচ্ছে মার্কেটস, ঠিক আছে। আপনাদের কি নেক্সট ক্লাস আছে এরপরে? জি স্যার, আছে। কয়টায় ক্লাস? 6টা থেকেই। 6টা থেকে না? জি স্যার। আমাদের হাতে আর মাত্র 8 মিনিট আছে, আমি একটু 8 মিনিটে শেষ করে ফেলি যতটুকু পারি। সেকেন্ড স্টেপটা বলছে ডিজাইন এ কাস্টমার ভ্যালু ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি। সেটা কি বলতেছে, ওয়ান্স আ কোম্পানি, আপনি যখন ফার্স্ট স্টেপে সবকিছু আপনি মার্কেট, প্রোডাক্ট, সবকিছু কনজিউমার ডিমান্ড, সবকিছু সম্বন্ধে একটা আপনার আইডিয়া হচ্ছে, নেক্সট হচ্ছে আপনার কাস্টমার ভ্যালু কিভাবে ক্রিয়েট করবেন সেটা স্ট্র্যাটেজি নিয়ে আপনি এখন মাঠে নামবেন, ঠিক আছে। সো টু ডু দ্যাট আপনাকে কি করতে হবে, টু ডিজাইন এ উইনিং মার্কেট স্ট্র্যাটেজি দ্য মার্কেটিং ম্যানেজার মাস্ট আনসার 2 ইম্পর্টেন্ট কোশ্চেন্স। হোয়াট ইজ দ্যাট? সেটা নাম্বার 1 হচ্ছে হোয়াট কাস্টমার্স উইল উই সার্ভ, মানে হচ্ছে টার্গেট মার্কেট, ঠিক আছে। টার্গেট মার্কেট কি আপনার বিশাল বড় না নিচ,
একদম ন্যারো টার্গেট মার্কেট, নাকি টার্গেট মার্কেট আপনার উইমেন, নাকি টার্গেট মার্কেট ম্যান, না চাইল্ড, নাকি আপনার টিনেজ, নাকি স্পেসিফিকলি টিনেজ গার্ল? একদম ন্যারো মার্কেট হলে যে টিনেজ গার্ল নিয়ে আপনি কাজ করবেন সেটা নিয়ে আপনাকে জানতে হবে। দেয়ার হচ্ছে হাউ ক্যান উই সার্ভ দিস কাস্টমার বেস্ট, কিভাবে দিতে পারে। এই যে টিনেজ গার্ল আছে তাদেরকে স্পেসিফিকলি কিভাবে তাদের ডিমান্ড ফুলফিল করা যাবে, তাদের তাদেরকে নিয়ে আমরা যে স্টাডি করছি সেই স্টাডির এগেনস্টে কিন্তু আমরা এই যে সেকেন্ড কোশ্চেনটা ওটার প্রপোজিশনটা কিন্তু আমরা ভ্যালু প্রপোজিশনটা কিন্তু মার্কেটিং যারা ম্যানেজার আছে তারা কিন্তু ওইভাবে সাজাবে। আচ্ছা, সিলেক্টিং কাস্টমার টু সার্ভ, দ্য কোম্পানি মাস্ট ফার্স্ট ডিসাইড হুম ইট উইল সার্ভ। এটা অলরেডি বলছি, টার্গেট মার্কেট। It does this by dividing the market into segments of customers, market segmentation যেটাকে বলে, and selecting which segments it will go after. টার্গেট মার্কেটের মধ্যে মার্কেট সেগমেন্টেশন আছে। তো আপনার টার্গেট মার্কেট যেমন ধরেন হচ্ছে আপনি ম্যান যদি ধরেন টার্গেট মার্কেট, সেই টার্গেট মার্কেটে যদি আপনি সেগমেন্ট করেন সেটা হচ্ছে দেখা গেছে যে 50+ আপনার একটা টার্গেট সেগমেন্ট হতে পারে। তারপরে হচ্ছে মিডল এজে একটা সেগমেন্ট হতে পারে। দেন হচ্ছে আপনার 20 to 30 পর্যন্ত বা 25 থেকে 30 পর্যন্ত হচ্ছে একটা সেগমেন্ট হতে পারে। দেন টিনেজ একটা সেগমেন্ট হতে পারে। চাইল্ড একটা মেল চিলড্রেন যারা আছে সেটা একটা সেগমেন্ট হতে পারে। ঠিক আছে, তো ওটাকে আপনাকে ডিসাইড করতে হবে। Then choosing a value proposition, the company must also decide how it will serve. আপনি অলরেডি টার্গেট কাস্টমার সেগমেন্ট আপনি সব চুজ করে ফেলছেন, এখন হচ্ছে কিভাবে সার্ভ করবেন। হাউ টু উইল, মানে আপনি আপনার প্রোডাক্টটা কেন নিবে, কাস্টমার কেন নিবে, আপনি যে সেগমেন্ট টার্গেট মার্কেট চুজ করছেন সেটা আপনার প্রোডাক্টটা কেন নিবে, আপনি কি ডিফারেন্সিয়েশন দিচ্ছেন, আপনি কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করছেন, কিভাবে আপনি মার্কেটে নিজেকে স্টাবলিশ করছেন, আপনি কি ধরনের ভ্যালু দিচ্ছেন, আপনি আরেকটা প্রোডাক্ট থেকে ডিফারেন্ট কেন, আপনি যে 2 টাকা বেশি রাখতেছেন সেই 2 টাকার বিনিময়ে আপনি এক্সট্রা কি দিচ্ছেন। তো এই যে ভ্যালু যে আপনি প্রপোজ করতেছেন সেই ভ্যালুটা হচ্ছে এই সেকেন্ড স্টেপে বলতেছে আফটার চুজিং টার্গেট মার্কেট। তো এখানে লাস্ট প্যারাটা কি বলছে, সাচ ভ্যালু প্রপোজিশন ডিফারেন্সিয়েট ওয়ান ব্র্যান্ড ফ্রম আনাদার, রাইট। আপনার যে নোকিয়া স্যামসাং থেকে আইফোনের যে ব্র্যান্ড টু ব্র্যান্ড ভ্যারি করে, সেই ভ্যারিটা কি ধরনের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ভ্যারি করতেছে, এই ভ্যালুটাই হচ্ছে ভ্যালু প্রপোজিশনটা হচ্ছে কাস্টমারকে মূলত অ্যাট্রাক্ট করে। They answer the customer's question, why should I buy your brand rather than the competitors, right? This is the main thing. আপনার মার্কেটিং আপনি যদি সিম্পলি চিন্তা করেন, আপনি যে পড়তেছেন এটা স্টাডি করতেছেন, ইটস টোটালি প্র্যাকটিক্যাল, মোর প্র্যাকটিক্যাল। আপনি যদি একটু বুঝে পড়েন আমার মনে হয় না আপনাদেরকে খুব বেশি ইয়ে করতে হবে, কি বলে স্ট্রাগল করতে হবে। সো ভ্যালু প্রপোজিশনটা সেকেন্ড স্টেপে যদি বলি, মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন, দেয়ার আর 5 অল্টারনেটিভ কনসেপ্টস আন্ডার হুইচ অর্গানাইজেশন ডিজাইন এন্ড ক্যারি আউট দ্য মার্কেটিং স্ট্র্যাটেজিস। ওই যে ডিফারেন্সিয়েট করবে, যে ভ্যালু প্রপোজ করবে, যে সেখানে হচ্ছে কিসের বেসিসে করবে, কোনটা করবে, ডিফারেন্সিয়েশন কি হবে, প্রোডাক্ট কনসেপ্ট না প্রোডাকশন কনসেপ্ট না সেলিং কনসেপ্ট না মার্কেটিং কনসেপ্ট না সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট। আচ্ছা, প্রোডাকশন কনসেপ্টটা হচ্ছে টোটালি হচ্ছে প্রোডাকশনে যাবে, প্রোডাক্ট কি হয় না হয় সেটা টোটালি হচ্ছে তারা প্রোডাকশনে যাবে, কন্টিনিউয়াসলি তারা প্রোডাকশন করে যাবে। আর প্রোডাক্ট কনসেপ্ট হচ্ছে তারা প্রোডাক্টের উপর ফোকাস করবে, নট প্রোডাকশন, প্রোডাক্টের উপর ইয়া করবে, তারা ডিফারেন্সিয়েট করবে হচ্ছে প্রোডাক্টের মধ্যে। প্রোডাকশন কনসেপ্টে হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ প্রোডাক্ট থাকবে, কন্টিনিউয়াসলি প্রোডাকশন করবে। প্রোডাক্ট কনসেপ্টে হচ্ছে আপনার কোয়ালিটি, পারফরমেন্স, ফিচার সবকিছুতে ফোকাস করে তারা একটা ডিফারেন্সিয়েট প্রোডাক্ট দেবে। সেলিং কনসেপ্ট হচ্ছে কত মানে দ্রুত, কত ইয়েতে আপনি কাস্টমারকে কি ধরনের এই যে প্রোডাক্ট ফিচার পায়, পাশাপাশি আপনি কি ধরনের প্রমোশনাল এফোর্ট দিচ্ছেন, সেলটাকে আপনি কিভাবে এনহান্স করতেছেন, দ্যাট ইজ সেলিং কনসেপ্ট। মার্কেটিং কনসেপ্ট হচ্ছে ফোকাস অন নোয়িং দ্য নিডস এন্ড ওয়ান্টস দ্য টার্গেট মার্কেট। সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট অলরেডি
আমরা আলোচনা করছি যে সিএসআর প্রজেক্ট গুলা, যে আপনি সোশ্যাল মার্কেটিং এই যে প্রোডাক্ট কনসেপ্ট বা প্রোডাকশন কনসেপ্ট সেল কনসেপ্টের বাইরেও কিন্তু একটা আপনি স্ট্র্যাটেজি নিতে পারেন, সেটা হচ্ছে সোশ্যাল মার্কেটিং কনসেপ্টের মাধ্যমে অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, সেকেন্ড স্টেপে বলছে ডিজাইন কাস্টমার ভ্যালু ড্রিভেন মার্কেটিং স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেশন, এই যে সেলিং কনসেপ্ট আর মার্কেটিং কনসেপ্ট। সেলিং কনসেপ্টে কি বলতেছে, স্টার্টিং পয়েন্ট ফ্যাক্টরি ফোকাস এক্সিস্টিং প্রোডাক্ট মিনস সেলিং এন্ড প্রমোশন এন্ডস প্রফিট থ্রু সেলস ভলিউম। আর মার্কেটিং কনসেপ্ট বলতেছে স্টার্টিং পয়েন্ট মার্কেট, দেন হচ্ছে ফোকাস করে কাস্টমার রেট, মিনস হচ্ছে ইন্টিগ্রেটেড মার্কেটিং, বিভিন্ন ধরনের মার্কেটকে ইন্টিগ্রেট করে, আর এন্ড হচ্ছে প্রফিট থ্রু কাস্টমার স্যাটিসফ্যাকশন। সেলিং কনসেপ্টের ফোকাসে থাকে হচ্ছে সেলস কিভাবে বাড়াবে, প্রফিট কিভাবে করবে। মার্কেটিং কনসেপ্টে হচ্ছে মোর রিলায়েবল, মোর লং টার্ম। সেলিং কনসেপ্ট হচ্ছে শর্ট টার্ম, আর মার্কেটিং হচ্ছে লং টার্ম স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে কাস্টমারকে স্যাটিসফাই করবে, সেখান থেকে প্রফিটে নিয়ে আসবে, এমনকি লং টার্ম একটা ট্রাস্টি কাস্টমার রিলেশনশিপ বিল্ড আপ করবে। আচ্ছা, থার্ড স্টেপে আমরা যাব না, অলরেডি 6টা বেজে গেছে, আমরা মনে হচ্ছে আজকে এখানে শেষ করি। থার্ড স্টেপটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আমরা যেহেতু এটা ফার্স্ট ক্লাস ছিল, আমরা একটু স্লো হয়ে গেছি, নেক্সট ক্লাসগুলো আর একটু দ্রুত যাবো, আদারওয়াইজ আমাদের সিলেবাস কভার করতে পারবো না। কারণ সিলেবাস আমি চাচ্ছি ম্যাক্সিমাম 12 কি 13টা ক্লাসে আমি সিলেবাস শেষ করে দেন হচ্ছে 2-3টা ক্লাস রাখবো, হচ্ছে আমরা কোশ্চেন সলিউশন সলভ করব। সো স্টিক উইথ মি, লেগে থাকেন, একটু চেষ্টা করেন, আই হোপ ইনশাআল্লাহ এই সাবজেক্টে পাস করে যাবেন। স্যার ওই সাপ্লাই চেইনটাও কি আপনি পড়াবেন একসাথে? হ্যাঁ, সাপ্লাই চেইনটাও, এটা মার্কেটিংটা কভার করে দেন সাপ্লাই চেইন, কারণ এটা একটা 50 মার্কের কোর্স, ঠিক আছে? সো আপনারা তো বোধহয় আইটিটা শেষ করে ফেলছেন না? বাকি ফিটিংস হ্যাঁ, সরি, আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমাদের সময় একটু অন্যরকম হিসাব ছিল যে এই সাবজেক্টটা পাস করার জন্য কি আপনার শুধু এখানে মানে এটাতে পাস করলে হবে, নাকি এটাতেও পাস করতে হবে, আইটিতেও পাস করতে হবে? এটা কি ওরকম কোনো কিছু? জি স্যার, দুটো আলাদা আলাদা পাস করতে হবে। এটা পরীক্ষায় আলাদা হবে স্যার, আলাদা দিনে 1.5 ঘন্টার পরীক্ষা। ও আলাদা দিনেই হবে, তার মানে হচ্ছে আপনি এটাতে পাস করতেছেন, দেখা যাচ্ছে আইটিতে ফেল করছেন, রাইট? এরকম হতে পারে? জি স্যার, জি স্যার। ওকে, গট ইট। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা স্যার আপনি পড়াচ্ছেন কোন বই থেকে এটা? কটলার। স্যার কোন এডিশন স্যার? কোন এডিশন এটা? এডিশনটা সম্ভবত 17th এডিশন, আমি জানি না আসলে। 17 স্যার, আমরা কি এই ক্লাস মেটেরিয়াল গুলি পাবো, এই যে আপনি যেগুলি পড়াচ্ছেন? ক্লাস মেটেরিয়াল গুলো আমি এটা শেয়ার করব, প্লাস হচ্ছে আমি একটু ইন ডিটেলস লেভেলে আবার টপিকস গুলা আপনাদেরকে আমি এটাও শেয়ার করব, প্লাস যদি পারি আমি একটু ডিটেল লেভেলে আমি শেয়ার করার চেষ্টা করব, ডিটেল লেভেল লেকচার, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ Thank স্যার, এটা হচ্ছে থ্যাংক ইউ স্যার। স্লাইডে দিব, ডিটেল লেভেলটা দেবো, যেন আপনারা চাই যে আপনারা বই ধরেন। আমি কি বলবো, এইসব মার্কেটিং বলেন, সাপ্লাই চেইন, যেসব সাবজেক্ট থিওরিটিক্যাল সাবজেক্ট, এগুলো সবসময় বই পড়ছি, ট্রাস্ট মি, বই পড়ছি, এমনকি বইয়ের মধ্যে পড়ার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি মেনটেন করছি। বইয়ের পাশে যে বোল্ড হরফে লেখা থাকে যে টপিক গুলা, দেখুন প্রতিটা বইয়ের পাশে এক পাশে কিন্তু মার্কেটিং বইয়ের পাশে দেখবেন যে টপিকস গুলা মানে মেইন ফোকাস এগুলো কিন্তু থাকে। তারপর যে চ্যাপ্টার শেষে যে সামারিটা থাকে, ওগুলা কিন্তু যখন আপনারা রিভিউ করবেন, ওই সামারি থেকে কিন্তু অনেক কিছু চলে আসে, এমসিকিউ চলে আসে, শর্ট কোশ্চেন চলে আসে, ব্রড কোশ্চেন চলে আসে। সো শুধু যে শীট পড়বেন, এটা পড়বেন, ওটা না। অনেক সময় হচ্ছে কি ওই জিনিস থেকে কভার করলে আপনার অনেক কিছু কভার হয়ে যায়। সো দ্যাটস ইট ফর টুডে। ইনশাল্লাহ নেক্সট জানাই দেওয়া হবে। ঈদের পরে হচ্ছে আমাদের ক্লাসগুলো রেগুলার হবে। ঈদের আগ পর্যন্ত আমি চেষ্টা করবো যে কালকে আমার একটা অনুষ্ঠান আছে, যদি পারি কালকে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব।
আর না হয়তো নেক্সট বোধহয় সোমবারে আছে, ঠিক আছে, সোমবারটা ইনশাল্লাহ হবে, বাট কালকের ক্লাসটা আমি শিওর না, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ মাচ। স্যার। জি জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।